বাট জাংকুক, আমার হাতে কিছু নেই সানা। এতদিনে মা বাবা মেবি আমাকে 10-12টা মেয়ের ছবি দেখিয়েছে, কিন্তু আমি সবগুলোকে না বলে দিয়েছিলাম। বাট এবার আর বাবা মা আমার কোনো কথাই শুনছে না। ইভেন আমাকে ওই মেয়ের ছবিও দেখায়নি। আমি বাবা মাকে মানানোর অনেক ট্রাই করেছি, কিন্তু কোনো লাভই হয়নি। বাট লাভ হয়নি বললেই তো আর হয় না জাংকুক। আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো, রাইট? হ্যাঁ, অফকোর্স রাইট। তাহলে তাহলে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করবেই বা কেন? তুমি তো আমাকে ভালোবাসো। হ্যাঁ সানা, অফকোর্স আমি শুধু তোমাকেই ভালোবাসি আর সারা জীবন তোমাকেই ভালোবাসবো। শোনো, এখন যেহেতু মা আর বাবা আমাকে অনেক বেশি চাপ দিচ্ছে ওই মেয়েকে বিয়ে করার জন্য, তাহলে আমার মনে হয় আমার ওই মেয়েটাকে আপাতত এখন বিয়ে করা উচিত। তারপর 1 বছর অথবা 2 বছর পর টাকা দিয়ে বলবো যে এই টাকাটা রাখো আর তোমার বাবা মাকে গিয়ে বলো যে তুমি আর আমার সাথে থাকতে চাও না। অ্যান্ড তারপরেই আমাদের রাস্তা ক্লিয়ার। অ্যান্ড আই এম শিওর এইসব মেয়েরা বেশিরভাগ টাইমেই টাকা লোভী হয়। সো কোনো চিন্তাই নেই। এখন শুধু কালকে আমি মেয়েদের বাসায় গিয়ে দেখি কি হয়, মানে কবে বিয়ের তারিখ ফিক্স করে। বেব, আমি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখলাম, আবার পরে কথা হবে। বেবি প্লিজ রাগ করো না। না না, রাগ করবো কেন? না, তোমার কথা শুনে কেমন যেন মনে হচ্ছে তোমার মন খারাপ হয়ে গিয়েছে। না না, আমি ঠিক আছে জাংকুক, রাখলাম। এই কথা বলেই সানা কলটা কেটে দেয়। দূর, সানাও এখন রাগ করলো। আর রাগ করবেই বা না কেন? যাকেও এত ভালোবাসে তার সাথে অন্য একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে। জাংকুক, যার বর্তমান বয়স 27। জাংকুক একজন সিও। জাংকুকের মা জিন আর তার বাবা আরেম। আর এটা হলো জাংকুকের গার্লফ্রেন্ড সানা। জিন আর আরেম সানার ব্যাপারে সবকিছুই জানে যে সানা জাংকুকের গার্লফ্রেন্ড। কিন্তু জিন অথবা আরেম কেউই সানাকে পছন্দ করে না। মানে তাদের মনে হয় সানা জাংকুকের টাকার জন্যই জাংকুকের সাথে প্রেম করছে। আর এটা জিন আরেম জাংকুককে বলেছে, কিন্তু জাংকুক তাদের সম্পূর্ণ কথাই ইগনোর করেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসেন। জিমিন, ডেকে নিয়ে আয়। হ্যাঁ বাবা, আনছি, ওয়েট। আপনার কি 2 মেয়ে? হ্যাঁ, জিমিন আমার বড় মেয়ে আর তে ছোট। কিছু মনে করবেন না, বাট জিমিন যেহেতু বড়, তাহলে জিমিনকে আগে বিয়ে না দিয়ে আপনারা তেকে কেন বিয়ে দিচ্ছেন? আসলে বোঝেনি তো এখনকার পরিস্থিতি। জিমিন এখনো ইউনিভার্সিটিতে পড়ছে। ওকে বলেছিলাম এখন বিয়ে করার কথা, কিন্তু কোনোভাবেই রাজি হচ্ছে না। আর আমার মনে হয় না যে জিমিনকে যদি এখন আমরা বিয়ে নাও দেই তাহলেও কোনো প্রবলেম আছে। মানে মানে জিমিন নিজেকে প্রোটেক্ট করতে পারে, কিন্তু আমাদের একটু জিমিনের থেকে আলাদা। মানে ওকে অনেক ছেলেরা ইদানিং ডিস্টার্ব করছে, যেখানেই যাবে সেখানেই ডিস্টার্ব। আর এগুলো এখন এত পরিমাণে বেড়ে গিয়েছে যে আমরা এখন কি করব সেটা বুঝতে পারছি না। তাই চিন্তা করলাম যেহেতু তের বিয়ের বয়সও হয়ে গিয়েছে, তাহলে মেবি আমাদের তেকে এখন বিয়ে দিয়ে দেওয়া উচিত। অ্যাটলিস্ট যার সাথে ওর বিয়ে হবে সে তো ওকে প্রোটেক্ট করতে পারবে। আর আপনারাও আছেন, আমরা জানি আপনাদের কাছে আমাদের মেয়েটা থাকলে ভালোই থাকবে। আর আপনাদের তো কোনো প্রবলেমও নেই, তাই না? মানে যদি তে বিয়ের পরেও পড়াশোনা চালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ভাবি, আমাদেরও কোনো প্রবলেম নেই। আর তখনই সেখানে জিমিন আমাদের ডেকে নিয়ে আসে। মা, ভালো আছো তুমি? জি আন্টি, আপনারা ভালো আছেন? হ্যাঁ মা। তারপর জিন, আরেম, ব্যাংচান আর সিউমিন একে অপরের সাথে আরো প্রয়োজনীয় যে কথাগুলো আছে সেগুলো বলতে থাকে। আসলে এক্সট্রিমলি সরি, আমার ছেলেটা একটু বিজি থাকে তো ওই জন্য আসতে পারেনি। না না, সমস্যা নেই। আমরা জাংকুকের ছবি দেখেছি, প্লাস আমরা এটাও জানি যে ও একজন সিও। সো ও যে বিজি থাকবে এটাই স্বাভাবিক, সমস্যা নেই। তারপর তারা বিয়ের তারিখ নিয়ে আলোচনা করতে থাকে। তোমার না আজকে ওই মেয়েদের বাসায় ওই মেয়েকে দেখতে যাওয়ার কথা ছিল, তোমার বাবা মার সাথে যাওনি কেন? এখানে আমার বেবি রাগ করে আছে আমার উপরে, আর আমি আমার বেবি রাগ না ভাঙিয়ে ওখানে গিয়ে শুধু শুধু আমার টাইম ওয়েস্ট কেন করবো? হ্যাঁ
বাবা মাকে বলে দিয়েছি যে আজকে আমি একটু বিজি আছি, সো আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব না। আই নো, তুমি ওই মেয়েকে বিয়ে করার পরে আমাকে ভুলেই যাবা, তাই না? মেয়েটা তো নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি সুন্দরী। সানা, কি বলছো তুমি এগুলো? এটা কখনোই সম্ভব না। অফকোর্স আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর তোমাকেই ভালোবাসবো অল টাইম। আর ওই মেয়ের কথা বলছো যে ওই মেয়ে তোমার থেকেও সুন্দর? এটা কখনো সম্ভব? আই মিন, এটা কিভাবে সম্ভব যে আমার সানা থেকেও কোনো সুন্দরী মেয়ে পৃথিবীতে আছে? হ্যাঁ, হয়েছে, এখন আর ফ্লার্ট করা লাগবে না, চুপ করো। জাঙ্কুক বাসায় আসে। জাঙ্কুক, কোথায় ছিলি তুই? উফ মা, আবারও? বললাম না যে আমার আজকে একটু কাজ ছিল। বাট আমার তো মনে হচ্ছে তুই আবারও সেই সানার কাছে গিয়েছিলি জাঙ্কুক। এখন তোমাদের যদি মনে হয় তাহলে আমি কি করব? এই কথা বলে জাঙ্কুক নিজের রুমে চলে যায়। এখন চলো পরিচয় করিয়ে দিই আমাদের তের সাথে। এটা হলো তে। তের বর্তমান বয়স 19 আর তে এখন কলেজে পড়ছে। এটা হলো জিমিন, মানে তের বড় বোন, যার বর্তমান বয়স 22 আর জিমিন ইউনিভার্সিটি স্টুডেন্ট। ব্যাংচ্যান এবং সিংমিন তের বাবা এবং মা। জাঙ্কুক রুমে ঢোকে আর ঢোকেই তার চোখ যায় তের দিকে, যে চুপচাপ খাটের উপরে মাথা নিচু করে বসেছিল। হ্যালো গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আজ আমি একটি অ্যাপ নিয়ে কথা বলতে চাই, যার নাম হলো OneXBet। এটি সবচেয়ে নির্ভরযোগ্য বুকমেকার। পিএসজি এবং সিএ এই অ্যাপটির স্পন্সর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য একটি দুর্দান্ত সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। আপনি স্কোর অনুমান করে বাজি ধরতে পারবেন। উদাহরণস্বরূপ, কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এবং রয়েছে নগদ পুরস্কার জেতার সুযোগ, যেমন BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে। আপনি যা পছন্দ করেন তা বেছে নিতে পারবেন। এবং আমার প্রোমো কোড 1xKPOP ব্যবহার করে রেজিস্ট্রেশন করার সময় আপনার প্রথম ডিপোজিটে $130 পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনার জেতা অর্থ সহজেই বিকাশ, ব্যাংক, ক্রিপ্টো এবং অন্যান্য সহজ পদ্ধতিতে তুলে নিতে পারবেন। আমি এটি দীর্ঘদিন ধরেই করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের? পিন করা কমেন্টে লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে 1xBet সার্চ করে রেজিস্টার করুন এবং রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড 1xKPOP ব্যবহার করুন এবং বোনাস পান। সো তে এবার জাঙ্কুকের দিকে তাকায় আর এবার জাঙ্কুক প্রথমবারের মতো তার ফেস ভালোভাবে দেখতে পায়। জি বলছিলাম, দেখো, মেবি আমার কথা শুনে তোমার খারাপ লাগতে পারে, কিন্তু আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলতে চাই, আমার গার্লফ্রেন্ড আছে এবং আমি ওকে অনেক বেশি 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 ভালোবাসি। ওকে, সো আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। মানে আমি তোমাকে আমার ওয়াইফ হিসাবে মানতে পারবো না, তুমিও আমাকে নিজের হাজবেন্ডের মতো করে দেখো না, আর আমার কাছ থেকে কিছু আশাও করো না। আমি যা বলেছি আশা করি তোমার কানের ভিতরে ঢুকেছে। সো এখন বেড থেকে নামো, নেমে সোফায় গিয়ে ঘুমাও, কারণ আমি তোমার সাথে আমার বেড শেয়ার করতে পারবো না। তুই জাঙ্কুকের সব কথাগুলো মাথা নিচু করে শোনে আর তারপর একটু মুচকি এসে মাথা নাড়িয়ে বেড থেকে নেমে সোফায় গিয়ে বসে। জাঙ্কুকে এবার আর চোখে তের দিকে তাকায়। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও আর এখান থেকে একটা বালিশ নিয়ে যাও। বালিশ ছাড়া ঘুমাবে কেমন করে, বোকা নাকি? তুই এবারও কোনো কথা না বলে একটা বালিশ নিয়ে সোফার উপর রাখে আর তারপর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আর চেঞ্জ করে এসে চুপচাপ সোফার উপর শুয়ে পড়ে। জাঙ্কুক ফোন দেখছিল, আবার আর চোখে তের দিকেও তাকাচ্ছিল। তে অন্যদিকে ফিরে শুয়েছিল বলে জাঙ্কুক তের ফেসে দেখতে পাচ্ছিল না। মেয়েটা একটা কথাও বলল না, আবার আমি ওকে যে কথাগুলো বললাম এগুলো শুনে জাস্ট একটু মুচকি হাসলো। মানে মানে অদ্ভুত। যাই হোক, আমার কি, ভালোই হয়েছে কিছু বলেনি। আবার কান্নাকাটি করলে তো এখানে একটা সিন ক্রিয়েট হয়ে যেত। তারপর জাঙ্কুক ফোন রেখে নিজেও শুয়ে পড়ে আর এইদিকে তের চোখ থেকে ননস্টপ পানি পড়ছে। তে কান্না করতে চাচ্ছে না, বাট তারপর চোখ দিয়ে পানি পড়ছে। জাঙ্কুক ঘুম থেকে ওঠে আর উঠে এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় তে রুমে নেই। তারপর জাঙ্কুক ফ্রেশ হয়ে নিচে আসে। আজকে অফিসে অথবা বাইরে কোথাও কোনো কাজে যেতে আরএম আর জিন দুইজনই জিনকে নিষেধ করেছে আর বাসায় থেকে থেকে একটু টাইম দিতে বলেছে। জাঙ্কুক নিচে এসে দেখতে পায় সবাই ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করছিল। এই তো জাঙ্কুক,
ফাইনালি তোর ঘুম ভাঙলো, আয় বস ব্রেকফাস্ট করে নে। তারপর জাঙ্কুক এসে একটা চেয়ারে বসে। তে, জিন আর আরএম তিনজনই পাশাপাশি বসেছিল, আর জাঙ্কুক আলাদা একটা অন্য চেয়ারে গিয়ে বসে। সবাই সবার মতো চুপচাপ ব্রেকফাস্ট করছিল, বাট হঠাৎ করেই জাঙ্কুকের চোখ যায় তের দিকে। তের ফেস দেখে মনে হচ্ছিল যে গত রাতে কালকে সে অনেক কান্না করেছে। যদিও নিজের বাসা থেকে আসার সময় তে অনেক কান্না করেছিল, কিন্তু রাতে কান্না করার কারণে তার চোখ অনেক বেশি ফুলেছিল। জাঙ্কুক ব্যাপারটা নোটিস করে, কিন্তু তারপরে ইগনোর করে দেয়। বিকালে তে, জিন আর আরএম সবাই ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আর গল্প করছিল। ঠিক তখনই জাঙ্কুক নিচে আসে। বাবা মা, আমি একটু বের হচ্ছি। বের হচ্ছি মানে? হ্যাঁ সেটাই তো জাঙ্কুক, বের হচ্ছি মানে কি? তোকে না বললাম যে আজকে তুই বাইরে কোথাও যাবি না, তেকে বাসা থেকে টাইম দিবি। তাহলে মাও তো তোমাদের সাথেই রয়েছে, ওকে আবার আলাদা করে কিসের টাইম দিব আমি? বাচ্চা নাকি ও? জাঙ্কুক! বাট জাঙ্কুক, জিন আর আরএম দুজনকে ইগনোর করে বাইরে বেরিয়ে যায়। থাক মা, সমস্যা নেই, হয়তো ওনার কোনো ইম্পর্টেন্ট কাজ রয়েছে বাইরে, তাই গিয়েছে। আমি কি রে তুই, তোর বিয়ে হয়ে গেল আর তুই আমাদের একবার বললিও না ভাই। আরে দোস্ত, বলবোই বা কেমন করে, বিয়েটা হলোই তো এমন দ্রুত। বাই দ্য ওয়ে তে, তোর হাজবেন্ড তোকে ভালোবাসে তো? আই মিন রোমান্টিক তো, নাকি আবার আনরোমান্টিক? উফ, তুইও না জেনি, যত সব বাজে প্রশ্ন। তে কলেজের সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের জন্য ওয়েট করছিল। প্রায় 1 ঘন্টা তো হয়ে গেল, উনি তো আসছে না। আমি এখন কি করব? একা একাই চলে যাই? আর ঠিক তখনই তের সামনে একটা গাড়ি এসে থামে। গাড়িতে ওঠো। তে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে। কালকে থেকে আমি তোমাকে নিতে আসতে পারবো না। কেন? কেন মানে কি? হ্যাঁ, তোমার মতো মেয়ের পিছনে আমি শুধু শুধু আমার টাইম ওয়েস্ট করতে চাই না। তো হ্যাঁ, যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হলো যেহেতু মা বাবা আমাকে বলেছে তোমাকে কলেজে নিয়ে আসতে আর বাসায় পৌঁছে দিতে, সো কালকে থেকে যখন মা বাবা জিজ্ঞাসা করবে তুমি বলবা যে আমি তোমাকে নিয়ে আসি এবং নিয়ে যাই। আর যদি এই কথা না বলো তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, মাইন্ড ইট। বাট আমাকে কিছু ছেলেরা প্রায় ডিস্টার্ব করে। হ্যাঁ, সো আমি কি করব? আপনি যদি আমাকে এতটাই অপছন্দ করেন তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেন? জাঙ্কুক এবার গাড়ি থামিয়ে পিছনে তের দিকে তাকায় আর বলে, শোনো মেয়ে, আমার মুখে মুখে না একদম তর্ক করতে এসো না, এর ফল কিন্তু ভয়ঙ্কর হবে, বুঝতে পেরেছো? তুমি কিন্তু আমাকে চেনো না, আমি তোমাকে মেরে ফেললেও কিন্তু কেউ টের পাবে না। জাঙ্কুক এর কথা বলে আবারও ড্রাইভ করতে থাকে, আর এদিকে বেচারি তে তো জাঙ্কুকের কথা শুনে আরো বেশি ভয় পেয়ে যায়। আর এবার সে জাঙ্কুককে আরো বেশি ভয় পেতে শুরু করে। কি অবস্থা তোমাদের সবার? এই তো বাবা ভালো, তোর কি অবস্থা কি এটা বল। হ্যাঁ মা ভালো। তে বোনু, তোমার কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, আমি ভালো আছি। জাঙ্কুক ও কোথায়? কোথায় আবার থাকবে, অফিসে? ও আচ্ছা আচ্ছা, সো আমি কি আগে ফ্রেশ হয়ে আসি, তারপর এসে কথা হবে, ওকে? তারপর সুগা নিজের রুমে চলে যায়। এখন আসলে সুগার ব্যাপারে জেনে নেওয়া যাক। সুগা হলো জাঙ্কুকের বড় ভাই, যার বয়স এখন 29 বছর। সুগা বিদেশে থাকে। জাঙ্কুকের বিয়ের নিউজ শুনে জাস্ট 2 মাসের জন্য দেশে ফিরেছে। জিন আর আরএমের প্ল্যান আছে যে সুগাকে এই 2 মাসের ভিতরেই বিয়ে দেওয়ার ব্যবস্থা করার, কারণ সে খুব কম দেশে আসে, আর যেহেতু এবার চলে এসেছে সেহেতু এই সুযোগ আর মিস করা যাবে না। মা তুমি বসো, আমি দেখছি। গিয়ে দরজা খোলে আর জাঙ্কুক ভিতরে ঢোকে। কি রে জাঙ্কুক, তোর বিয়ে হয়েছে মাত্র কিছুদিন হলো, এখন যদি তুই তেকে একটু টাইম না দিস তাহলে কখন দিবি? এসব বাদ দাও তো, আর আগে এটা বলো যে তুমি কেমন আছো। এই তো ভালো, কিন্তু এইসব বাদ দাও তো মানে? এইসবের মানে কি? হ্যাঁ, তুই তোর ওয়াইফ, তুই যদি ওকে একটু টাইম না দিস তাহলে কে দেবে? ওর যদি এতই টাইমের দরকার হয় তাহলে আমাকে বিয়ে করেছে কেন? মানে ও তো জেনে শুনে আমাকে বিয়ে করেছে, রাইট? যে আমি একজন সিও এন্ড আমি প্রায় সারাদিনই বিজি থাকি, আর তারপর যদি এত টাইমের দরকার হয় তাহলে বলো ওকে একটা বয়ফ্রেন্ড বানিয়ে নিতে, তারপর ওকে নিয়ে না হয় টাইম পাস করবে। সুগার, জিন, আরএম তিনজনই এবার তের দিকে তাকায়, যে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। জাঙ্কুক, তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস এসব? যা বলছি ঠিকই বলছি ভাইয়া, মানে আমি কিছু বলি না বলে তোমরা আমাকে কি পেয়ে নিয়েছো? হ্যাঁ,
যা বলবে আমাকে সেটাই করতে হবে। মা আর বাবাকে আমি কতবার করে বলেছিলাম যে আমি এই মেয়েকে বিয়ে করব না, আমার গার্লফ্রেন্ড আছে এন্ড আমি শুধু ওকেই ভালোবাসি। আমি ওকে ভালোবেসে এসেছি এন্ড অল টাইম ওকেই ভালোবাসবো, আর কাউকে না। এই তো, তাহলে তাহলে আবার কি? আমার টাইম আছে যেটা, সেটা শুধু আমার গার্লফ্রেন্ডের জন্য আছে, অন্য কারোর জন্য না। এইটা তোমরা কান খুলে শুনে রাখো, আর এই মেয়েকেও বলো শুনে রাখতে। তে এবার একটু শব্দ করে কান্না করে ওঠে, যার কারণে চারজনেরই এবার তের দিকে নজর যায়। উফ গড, এখন আবার এই ড্রামার থেকে ভালো আমি আর রুমে যাই। এই কথা বলে যখনই জাংকুক উপরে যেতে নিবে, ঠিক তখনই সুগা গিয়ে জাংকুকের গালে পরপর 2টা চড় দেয়। ছি জাংকুক, তোকে আমার নিজের ভাই বলতে ঘৃণা হচ্ছে। এবার জাংকুকের এক মুহূর্ত এখানে না দাঁড়িয়ে সোজা উপরে মানে নিজের রুমে চলে যায় আর গিয়ে দরজা জোরে বন্ধ করে দেয়। তেমা থাক, তুমি কান্না করো না, আমি আমার ছেলের হয়ে তোমার কাছে সরি বলছি। বিশেষ করো জাংকুক এরকম না, ও শুধু ওই সানা নামের মেয়েটার প্রেমে পাগল হয়ে একদম পুরো অন্ধ হয়ে গিয়েছে। ও বুঝতে পারছে না কোনটা ঠিক আর কোনটা ভুল। মা বাবা শোনো, আমার মতে সম্পূর্ণ দোষটা তোমাদের। মানে যেখানে তোমরা বুঝতে পারছো যে জাংকুক বিয়ে করতে চাচ্ছে না অথবা বিয়ের পরে ওর ওয়াইফকে ভালোবাসবে না, ওর গার্লফ্রেন্ড আছে, তাহলে তুমি তের মতো এত ভালো একটা মেয়েকে জাংকুকের সাথে বিয়ে দিতে গেলে বা কেন? বেচারি তের জীবনটা এখন নষ্ট হয়ে যাবে তোমাদের জন্য আর তোমার এই বেয়াদব ছেলের জন্য। আর জিনও বুঝতে পারছিল না যে তারা সুগাকে কি উত্তর দেবে, তাই তারা দুজনেই চুপচাপ দাঁড়িয়েছিল। তোমাদেরকে আমার আর কিছু বলার নেই। এই কথা বলে সুগাও নিজের রুমে চলে যায়। জাংকুক থেকে কলেজে ওকে রেডি হয়ে গাড়িতে গিয়ে বসতে বলো। তারপর তে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে পড়ে, আর জাংকুকও ব্রেকফাস্ট করে রেডি হয়ে গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। কিছু দূর যাওয়ার পর মানে বলছিলাম যে আমাকে এখানে নামিয়ে দিন, আমি চলে যেতে পারবো। আপনি তো বলেছিলেন আপনি আমার জন্য টাইম ওয়েস্ট করতে চান না, আর আমিও চাই না আপনি আমার জন্য টাইম ওয়েস্ট করেন। জাস্ট তোমার মুখটাকে অফ রাখো, ফালতু একটা। জাংকুকের কথা শুনে তো একদম চুপ হয়ে যায় আর কিছুই বলে না। কলেজে পৌঁছানোর পর তে গাড়ি থেকে নামে। শোনো, কলেজ ছুটি হলে এখানেই আমার জন্য ওয়েট করো, আই মিন গেটের সামনে, আমি নিতে আসবো, ওকে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে আর তারপর কলেজের ভিতরে চলে যায়, আর জাংকুকও সেখান থেকে চলে যায় অন্যদিকে। আরে জিমিন না তুমি? জিন আর জিমিন দুইজনই একে অপরকে জড়িয়ে ধরে। হ্যাঁ আন্টি, আমি চলে আসলাম, সারপ্রাইজ দেওয়ার জন্য না জানিয়ে চলে আসলাম। তখন সেখানে আরেমও আসে। আঙ্কেল কেমন আছেন আপনি? এই তো ভালো মা, আর তোমার কি অবস্থা? আমি অনেক ভালো আছি। বাই দ্য ওয়ে, তে কোথায়? তে তো কলেজে গিয়েছে মা। আমি তো এইটাই চিন্তা করছিলাম যে মেবিও এখন কলেজেই থাকবে, তাই বিকাল আসতে চেয়েছিলাম, কিন্তু বিকাল আসলে তো আর আপনাদের সাথে গল্প করতে পারতাম না। মা ঠিক বলেছো, তুমি এখন বসো, আমরা তিনজন একসাথে মিলে গল্প করব, ওকে? আন্টি। তারপর জিমিনকে সোফায় বসে, আর তখনই সুগা কারোর সাথে কথা বলতে বলতে সিঁড়ি থেকে নামছিল। হ্যাঁ ওকে ওকে, হ্যাঁ ডোন্ট ওয়ারি, হ্যাঁ রাখলাম এখন। মা ব্রেকফাস্ট। অপরিচিত কণ্ঠ শুনে জিমিন এবার সুগার দিকে তাকায়, আর সুগার চোখে এবার জিমিনের দিকে যায়। দুইজনই একে অপরের দিকে তাকিয়েছিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সুগা কনফিউজড হয়ে বলে, হু আর ইউ? এই নে তোর ব্রেকফাস্ট। আর সুগা ওরকম ভাবে কেউ কাউকে জিজ্ঞাসা করে? বল যে আপনি কে, একটু ভালো করে তো বলতে পারিস নাকি? হ্যাঁ শোন, এইটা হলো তের বড় বোন জিমিন, আর জিমিনা এটা হলো আমার বড় ছেলে সুগা। প্রায় 5 বছর পর বিদেশ থেকে এসেছে ভাইয়ের বিয়ের কথা শুনে। একদম আসতে চায় না, জানো আমাদের জন্য একদম মায়া দেওয়া নেই। উফ মা, তুমি আবার শুরু করলে। জিমিন জিন আর সুগার কান্না দেখে একটু মুচকি হাসে। তারপর জিনও এসে জিমিনের পাশে বসে পড়ে। জিমিন জিন কথা বলছিল আর আইএম টিভি দেখছিল, আর এদিকে আমাদের সুগা খাওয়ার অ্যাক্টিং করলেও বেশি জিমিনের দিকে আর চোখে তাকাচ্ছিল। মা আমি একটু বাইরে যাচ্ছি, তোমাদের কি কিছু লাগবে? আই মিন তোমরা যেহেতু সবাই একসাথেই বসে গল্প করছো, সেহেতু কোনো খাবার টাবার আনলে আরো বেশি ভালো হতো না? ঠিক বলছিস, জিমিনের কাছে শুনি। জিমিন না, বলো কি খাবা? জিমিন এবার একটু আর চোখে সুগার দিকে তাকিয়ে বলতে থাকে,
আই থিঙ্ক ফুচকা আনলে সব থেকে বেশি পারফেক্ট হতো। সুগা, তাহলে তুই সবার জন্য ফুচকা নিয়ে আয়। বলছিলাম তের জন্য একটু নিয়ে এসে নাই, মিনো ফুচকাটা অনেক লাইক করে। ওকে ম্যাম। ম্যাম? সুগা এবার জিমিনের দিকে তাকিয়ে চোখ মেরে সেখান থেকে চলে যায়। যদিও সুগার চোখ মারাটা জিন আর আরাম খেয়াল করেনি, শুধু জিমিনি খেয়াল করেছিল আর কনফিউজড সুগার দিকে তাকিয়েছিল। এই কলেজের সামনে দাঁড়িয়ে জাঙ্কুকের জন্য ওয়েট করছিল। তখনই জাঙ্কুক আসে আর তেও গাড়িতে উঠে পড়ে। জাঙ্কুক গাড়ির মিরর দিয়ে তের দিকে তাকায় আর দেখে তের কপালের উপরে পড়ে থাকা কিছু চুলের নিচ দিয়ে দেখা যাচ্ছে যে কপালের একটা সাইডে কেটে গিয়েছে, যেখানে রক্তটা শুকিয়ে গিয়েছিল। জাঙ্কুক ব্যাপারটা ইগনোর করার ট্রাই করে কিন্তু পারে না আর বলে ওঠে, কপালের সাইডে কাটলো কেমন করে? হ্যাঁ বললাম কপালের সাইডে কাটলো কেমন করে? কানে শুনতে পাও না নাকি? হ্যাঁ ওই মানে বেঞ্চের সাথে বাড়ি লেগেছিল। জাঙ্কুক আর কিছু বলে না। তারপর তেকে বাসায় পৌঁছে দিয়ে এসে সে নিজের অফিসে চলে যায়। তে বাসায় ঢোকার সাথে সাথেই সারপ্রাইজ আপু! তে দৌড়ে গিয়ে জিমিকে জড়িয়ে ধরে। ইউ নো আমি তোকে কতটা মিস করেছি। আরে আমিও তোকে অনেক বেশি মিস করেছি তে। এখন আয় সবাই মিলে ফুচকা খাই। ফুচকা? ফুচকা কে আনলো? তোমার বোনও আনতে বলেছিল তে, তাই নিয়ে আসলাম। ও এখন যান, আপনি গিয়ে আগে ফ্রেশ হয়ে আসেন, তারপর সবাই মিলে একসাথে ফুচকা খাই আর টিভি দেখি। ওকে? যাচ্ছি। জাঙ্কুকের বাসায় আসতে আজকে একটু বেশি লেট হয়ে গিয়েছিল। মানে বাসায় অলরেডি নিজে নিজের রুমে গিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। জাঙ্কুক রুমে যায় আর গিয়ে দেখতে পায় তো সোফার উপর জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক এবার তের কাছে যায়। আমার দিকে তাকাও। তে জাঙ্কুকের দিকে তাকায় আর জাঙ্কুক এবার তের কপালের উপরে থাকা চুলগুলো সরিয়ে দেখতে থাকে। তুমি কি হ্যাঁ এখানে কেটে গিয়েছে আর মেডিসিনটা পর্যন্ত লাগাওনি, এত কেয়ারলেস কেন? সহ্য। তে কিছু বলে না আর তারপর জাঙ্কুক নিজের হাতেই তের কপালে কেটে যাওয়া জায়গাটায় মেডিসিন লাগিয়ে দেয় আর ব্যান্ডেজও করে দেয়। বলছিলাম আপনি ডিনার করবেন না? বাইরে থেকে করে এসেছি, দরকার নেই। ও। তারপর তে সোফার উপর শুয়ে পড়ে আর জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে নিজের বেডে গিয়ে শুয়ে পড়ে। আজকে তার কলেজ ছিল না, যেহেতু জিমিন এসেছে আর আমাদের তেরো আজকে কলেজ নেই, তাহলে চলো আমরা সবাই মিলে কোথা থেকে ঘুরে আসি। হ্যাঁ ঠিক সুগা, তুই ওদের নিয়ে কোথা থেকে ঘুরে আয়। তোমরাও চলো না বাবা মা? না তোমরা গিয়ে ঘোরো, আমরা আবার কেন যাব? বলছিলাম মা তোমার ছোট ছেলেকেও বলো আমাদের সাথে যেতে। ওর সাথে ঘুরবে না তার কার সাথে ঘুরবে? ওই তো জাঙ্কুক উঠেও গিয়েছে ঘুম থেকে। কি হয়েছে? জাঙ্কুক আমি বলছিলাম যেহেতু জিমিন এসেছে প্লাস তেরো আজকে কলেজ নেই, তাহলে চল আমরা কোথা থেকে ঘুরে আসি। এন্ড তুইও যাবি আমাদের সাথে। আজকে অ্যাটলিস্ট কাজ করিস না। জাঙ্কুক এবার একবার তের দিকে তাকায়, যে এক্সাইটেড প্লাস নার্ভাস হয়ে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। ওকে। হ্যাঁ ফাইনালি। তারপর সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সুগা আর জাঙ্কুক গাড়ির সামনে সিটে বসেছিল, তে আর জিমিন গাড়ির পিছনে সিটে বসেছিল আর বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিল। এবার হঠাৎ করে গল্প করার ভিতরেই তে হাসা শুরু করে আর যেটা এবার জাঙ্কুকও টের পায়। টের পেয়েই সে না চাওয়া সত্ত্বেও গাড়ির মিরর দিয়ে তেকে দেখে। জাঙ্কুক এই প্রথম থেকে এত হ্যাপি আর হাসতে দেখছিল। জাঙ্কুক, এই জাঙ্কুক। হ্যাঁ এটাই সেই জায়গা, আমরা চলে এসেছি, বের হয় গাড়ি থেকে। তারপর জাঙ্কুক গাড়ি থামায় আর সবাই গাড়ি থেকে বের হয়। এবার সুগা গিয়ে জিমিনের হাত ধরে। আরে আজব! সুগা জিমিনকে ইশারা করে চুপ করতে বলে আর তারপর তাকে নিয়ে অন্য কোথাও যায়। এদিকে তে তো গাড়ি থেকে বের হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল। সে কোথায় যাবে এটাই বুঝতে পারছিল না। কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন চুপচাপ? মানে জিমিনা পর সুগা ভাইয়া তো কোথায় যেন গেল, আমি কোথায় যাব? ওহ গড! এবার জাঙ্কুক নিজেও 10 সেকেন্ড দাঁড়িয়ে থেকে তের হাত ধরে আর তারপর তেকে নিয়ে হাঁটতে থাকে। আর এদিকে জাঙ্কুককে এত কাছাকাছি দেখে, জাঙ্কুক তার হাত ধরেছে দেখে তো তে অনেক ব্লাশ করছিল। যদিও সে জানে যে জাঙ্কুকের মনে তার জন্য কোনো ফিলিংস নেই, বাট তারপরও তের অনেক ভালো লাগছিল। তার চুপচাপ হাঁটছিলই, ঠিক তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। হ্যাঁ বেব শোনো, এখনই একটু
রেস্টুরেন্টে আসো তো। পারবা আসতে? আই এম মিসিং ইউ সো মাচ জাংকুক। ওকে ওকে, জাস্ট একটু ওয়েট করো। জাংকুক এবার কলটা কেটে দেয়। কে কল দিয়েছিল? অফিসে থেকে কল এসেছিল, এখনই যাওয়া লাগবে। ভাইয়াকে কল করে বলে দিচ্ছি যেন তারা এসে তোমাকেও নিয়ে যায় তাদের সাথে ঘুরতে। তুমি একটা কাজ করো, তুমি এই বেঞ্চের উপরে বসে থাকো, ওকে? তে মাথা নাড়িয়ে আচ্ছা বলে। আর তারপর জাংকুকও সেখান থেকে গিয়ে নিজের গাড়িতে করে বেরিয়ে পড়ে সানা যে রেস্টুরেন্টে ওকে যেতে বলেছে সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আসলে জাংকুকরা যেখানে ঘুরতে এসেছিল সেখান থেকে রেস্টুরেন্টটা বেশি একটা দূর না, মানে জাস্ট 5-6 মিনিটের মতো টাইম লাগে। তাই জাংকুক সাথে সাথে রেস্টুরেন্টে চলে যায়। বাট সে রেস্টুরেন্টে ঢুকে যে দৃশ্য দেখতে পায় সেটা দেখার জন্য সে একটুও প্রস্তুত ছিল না। সে রেস্টুরেন্টে ঢুকেই দেখতে পায় সানা একটা ছেলের পাশে বসেছিল, আর দুইজন একে অপরের হাতে ধরেছিল। মানে যে কেউ দেখেই বলতে পারবে যে তারা প্রেম করছে। আসলে সানা বুঝতে পারেনি যে জাংকুক এত তাড়াতাড়ি রেস্টুরেন্টে পৌঁছে যাবে, কারণ জাংকুকের অফিস থেকে এই রেস্টুরেন্টে আসতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো টাইম লাগে। তারপর জাংকুক সানার কাছে আসে, আর সানা তো জাংকুককে দেখে প্রচুর ভয় পেয়ে যায়। এগুলো এগুলো কি সানা? হ্যাঁ এগুলো কি? আরে আজব লোক তো আপনি, রেস্টুরেন্টের ভিতরে এসে সিনক্রেট করছেন কেন? হ্যাঁ আর আপনি কে সানা? সেটা তুমিই বলো যে আমি কে। মানে কি হলো সানা, বলো এটা কে? আমি আমি চিনি না এনাকে। হ্যাঁ আসলেই তো, আপনি কে? হ্যাঁ আপনি মানে আপনাকে অধিকার দিয়েছে কে রেস্টুরেন্টের ভিতরে এসে এভাবে করে সিন ক্রিয়েট করার, চিল্লাপাল্লা করার? হ্যাঁ সেটাই তো। জাংকুক কিছু না বলেই সেখান থেকে বের হয়ে আসে। আসলে সানা প্রচুর ভয় পেয়ে গিয়েছিল, কারণ কাই যদি একবার জানতে পারে যে সানার আরো একটা বয়ফ্রেন্ড আছে তাহলে আজকে তার শেষ দিন হবে। মানে কাই অনেকটা ডেঞ্জারাস টাইপের, আর ওর বাবা অনেক ডেঞ্জারাস, আর এই জন্যই সানা এরকমটা করেছে। কি রে, জাংকুক ভাই চলে গেল কেন? হ্যাঁ তে জাংকুক চলে গেল কেন? ও আমাকে কল করে বললো যে তোমার কাছে আসতে আর তোমাকে নিয়ে ঘুরতে। তুমি নাকি এখানে বসে রয়েছো? তার অফিসে থেকে কল দিয়েছিল, কি জরুরি কাজ আছে নাকি, তাই তো চলে গেল। ও সুগা প্রকাশ না করলেও সে খুব ভালো করে বুঝতে পারে যে জাংকুক নিজের গার্লফ্রেন্ডের কাছে গিয়েছে। আচ্ছা যাই হোক তে, তুমি ওর কথা বাদ দাও তো, চলো আমরা গিয়ে ঘোরাঘুরি করি। তারপর তে, জিমিন আর সুগা একসাথে ঘোরাঘুরি করে। তে হঠাৎ করে রুমের দরজা খোলার আওয়াজে ঘুম ভেঙে যায়, আর তে এবার ঘুম ঘুম চোখে উঠে বসে, আর একটু ভালো করে তাকিয়ে দেখে জাংকুক রুমে ঢুকছে আর দরজা লক করছে। আপনার আজকে এত লেট হলো কেন বাসে আসতে? তের কণ্ঠ শুনে জাংকুক এবার কেমন করে যেন তের দিকে তাকায় আর বাঁকা হাসে। মানে যে কেউই এখন জাংকুকের তাকানো দেখে বলতে পারবে যে সে মাতাল হয়ে আছে। জাংকুক এবার তের দিকে এক পা করে আগাতে থাকে, আর তেও এক পা করে পিছনে যেতে থাকে। কিন্তু তখনই জাংকুক তের হাত ধরে টান দিয়ে তেকে সোফার উপর ফেলে দেয়, আর তাকে সোফার সাথে পিন করে নেয়। জাংকুক এবার তের ফেস আলতো করে টাচ করতে থাকে আর বলে, আমি কি তোমার জন্য পারফেক্ট ছিলাম না, নাকি আমি তোমাকে ভালোভাবে ভালোবাসা দিতে পারিনি? কেন তুমি এরকমটা করলে? আমি তো সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। বাবা মায়ের সাথেও তোমার জন্য অনেক খারাপ ব্যবহার করেছি আমি, আর ওই ওই মেয়েটার সাথেও করেছি যে কিনা কোনো দোষই করেনি, জাস্ট কিছু না বুঝে আমাকে বিয়ে করেছিল। ওর সাথেও ওই নির্দোষ মেয়েটার সাথেও আমি প্রচুর খারাপ ব্যবহার করেছি, যেন ও আমাকে ছেড়ে চলে যায় আর আমি যেন তোমাকে বিয়ে করতে পারি। মানে তাহলে কি বাবা মাই ঠিক কথা বলছিল? তুমি আমাকে না সানা, তুমি আমার টাকাকে ভালোবেসেছিলে, তাই না? তখন জাংকুকের কথা শুনে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু যখনই
সানার নাম শুনে তখন আর টের বুঝতে বাকি থাকে না যে মেবি সানা জাঙ্কুককে ধোকা দিচ্ছিল আর জাঙ্কুক সেটা নিজের চোখের সামনেই দেখে ফেলেছে। আর জাঙ্কুক এখন তাকে সানা ভেবে এইসব কথাগুলো তাকে বলছে। আমি তোমাকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছিলাম সানা, কিন্তু কিন্তু এখন এখন আর তো তোমার জন্য আমার বুকে কোনো জায়গা নেই, কোনো ফিলিংসও নেই। সবকিছু আজকেই মুছে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে সবকিছু। জাঙ্কুক এগুলো বলতে বলতে তের উপরেই অজ্ঞান হয়ে যায়। তারপর তো জাঙ্কুককে অনেক কষ্টে নিজের গায়ের উপর থেকে ওঠায় আর তার বেডে শুইয়ে দেয়। তারপর তে আবারও সোফার উপর এসে বসে পড়ে আর জাঙ্কুকের দিকেই এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তে বুঝতে পারছিল না কেন, কিন্তু জাঙ্কুকের জন্য তার অনেক খারাপ লাগছিল। মানে যাই হোক না কেন, জাঙ্কুক সানাকে আসলে অনেক ভালোবেসে ফেলেছিল। কিন্তু সানা, হ্যাঁ, এগুলো ভাবতে ভাবতে তে নিজেও ঘুমিয়ে পড়ে। তে ঘুম থেকে উঠে জাঙ্কুককে দেখতে পায় না, আর নিচে এসে শুনে জাঙ্কুক নাকি অলরেডি অফিসে চলে গিয়েছে। তে শোন, আজকে আমার যাওয়া লাগবে রে বনু, মানে ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে, প্লাস বাসায়ও কিছু কাজ আছে যেগুলো কি করতে হবে। বাট আপু, নোতে আমি সত্যি সত্যি আর থাকতে পারবো না, থাকতে পারলে আমার ভালো লাগতো, কিন্তু কি আর করার বল। আর শোন, তুইও কিন্তু আঙ্কেল আন্টি জাঙ্কুক ভাইয়া সবাইকে নিয়ে আমাদের বাসায় যাবি, ওকে? আপু, আর আমি আমি কেমন করে মিস হয়ে গেলাম? নাকি তুমি চাচ্ছ না যে আমি তোমাদের বাসায় যাই? মেবি তোমাদের বাসার আশেপাশে মেয়েরা আছে যারা কিনা আমাকে দেখে ক্রাশ খেতে পারে, যেহেতু আমি অনেক বেশি হ্যান্ডসাম। ঠিক বলছি না জিমিনা? মিস জিমিনা? ওফ সুগা, বাবা এখন একটু চুপ কর না তুই। আর জিমিনা, কি আর বলবো, যেহেতু তুমি বলছো যে তোমার নাকি বাসায় কাজ আছে, তাই তো আর আটকাতেও পারছি না। ভালো থেকো মা, ওকে? হ্যাঁ আন্টি, আঙ্কেল ভালো থাকেন। হ্যাঁ মা, আর তুমিও কিন্তু পরের বার ভাইয়া ভাবি সবাইকে নিয়ে আসবা, ওকে? ওকে, এখন গেলাম, বাই। বলছিলাম আমি যদি গিয়ে পৌঁছে দিয়ে আসি তোমাকে। হ্যাঁ সুগা, তুই যা, এটাই ভালো হবে। হ্যাঁ সেটাই, চলেন এখন। মিস জিমিন, সুগার ফিউচার ওয়াইফ। লাস্টের কথাটা সুগা জিমিনের কানের কাছে গিয়ে বলে, যার কারণে তে, জিন অথবা কেউই শুনতে পায় না। কি আবার? চলো এখন, আর লাগেজটা দাও আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সুগা জিমিনকে নিয়ে গাড়িতে গিয়ে বসে আর গাড়ি স্টার্ট দেয়। সুগা তো বারবার গাড়ির মিরর দিয়ে পিছনে বসে থাকা জিমিনের দিকে তাকাচ্ছিল। বলছিলাম তোমার নাম্বারটা কি একটু দেওয়া যায়? কেন কেন শুনতে চাচ্ছ? ওকে, তাহলে আমি সোজাসুজি বলেই দিই। মানে আমি আবার কথা অত বেশি ঘুরিয়ে পেঁচিয়ে বলতে লাইক করি না। আসলে আই লাভ ইউ মিস জিমিনা। প্রথম দেখাতেই আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি, এখন আর উঠতে পারছি না, যদি আমি উঠতে চাইও না। হা 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 হা। মিস্টার সুগা, আপনিও কান খুলে শুনে রাখেন যে এই জিমিনকে প্রেমে ফেলানো না অতটা ইজি কাজ না, বাট একবার চেষ্টা তো করতে দিবা। জিমিন এবার একটু রেগে সুগার দিকে তাকায়। প্লিজ। উফ গড। ওকে ওকে, আমার নাম্বার হলো। তারপর জিমিন সুগাকে নিজের নাম্বারটা বলেই দেয়। এই 3 দিন সবকিছু নর্মালি ছিল, মানে জাঙ্ক থেকে কলেজে নিয়ে আসতো এবং নিয়ে যেত ঠিকই, কিন্তু পুরোপুরি ভাবে তাকে ইগনোর করার ট্রাই করছিল। আর তেও জাঙ্কুকের ভয়ে জাঙ্কুকের সাথে নিজ থেকে কথা বলতে যেত না। জাঙ্কুক, 1 সপ্তাহের জন্য তুই অফিসে যেতে পারবি না, মানে অফিসের কোনো কাজ যদি থাকে, মানে যে কাজগুলো থাকবে ওগুলো বাসায় বসেই কর। আর অফিসের লোকদেরকে ফোন করে বল যে এই 7 দিনের জন্য যেন তারা কাজগুলো, মানে অফিসে যেই কাজগুলো আছে এগুলো যেন তারা হ্যান্ডেল করে। কিন্তু কেন মা? আরে আমাদের একটু জরুরিভাবে গ্রামে যাওয়া লাগবে, মানে আমার আর তোর বাবার, তাই আমরা আজকে বিকালে এই গ্রামের উদ্দেশ্যে বের হব। তুই তের দিকে খেয়াল রাখিস কিন্তু 7 দিনের জন্য, প্লিজ বাবা। মেয়েটা কিন্তু তোর জন্য অনেক ভাবে, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করিস তারপরও। হ্যাঁ জাঙ্কুক, তের মতো মেয়ে তুই কখনোই কোথাও খুঁজে পাবি না, সো থাকতে তাকে গুরুত্ব দেওয়া শেখ। পরে যদি একবার চলে যায় তাহলে কিন্তু 1000 বার ডাকলেও পাবি না।
হুম, তুই তের সাথে অল টাইম যেমন ভাবে খারাপ ব্যবহার করিস, এতে করে যদি তের জায়গায় অন্য কোনো মেয়ে থাকতো তাহলে এতদিনে তোকে ছেড়ে চলেই যেত। তখনই তে রান্নাঘর থেকে আসে। মা বাবা লাঞ্চ রেডি, তোমরা খেয়ে নাও। হ্যাঁ মা, তুমিও খেয়ে নাও আমাদের সাথে। বলছিলাম আমি এখন একটু বাইরে যাচ্ছি, সমস্যা নেই, তোমরা যাওয়ার আগেই আমি বাসায় চলে আসবো। জিন আয়ন কিছু বলার আগেই জাঙ্কুক বাসা থেকে বের হয়ে যায়। তারপর সুগাও নিচে আসে আর তারপর সবাই একসাথে নিজেদের লাঞ্চ কমপ্লিট করে। জাঙ্কুক বাসায় আসে। আচ্ছা মা, সাবধানে থেকো, ওকে? আর যদি আমাদের বেশি মিস করো তাহলে সাথে সাথেই কল দেবে আমাদেরকে। আচ্ছা মা। আচ্ছা তাহলে চলো মা বাবা, আমিও তোমাদের সাথেই একসাথেই বের হই, মানে আমারও বাইরে একটা কাজ আছে আর কি। টিবুনু, জাঙ্কুক তো বাসায় আছে, সো আমার মনে হয় আমার আজকে বাসায় আসতে একটু লেট হতে পারে। ওকে ওকে ভাইয়া, কোনো প্রবলেম নেই। তারপর জিন, আরএম আর সুগা দুজনই বাসা থেকে বেরিয়ে যায়। তেও এবার রান্নাঘরে গিয়ে বাকি যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করতে থাকে। আর তারপর তো রান্নাঘর থেকে বেরিয়ে দেখতে পায় জাঙ্কুক জানালার পাশে দাঁড়িয়ে রয়েছে। তেও এবার রান্নাঘর থেকে একটা প্লেটে জাঙ্কুকের জন্য খাবার নিয়ে জাঙ্কুকের কাছে যায়। আপনি আপনি একটু সোফায় চলুন না। জাঙ্কুক এবার একটু কনফিউজড হয়ে তের দিকে তাকায়। মানে, আর কেন? তে এবার জাঙ্কুককে ইশারা দিয়ে নিজের হাতে থাকা প্লেটটা দেখে। আপনি আমার থেকে অনেকটা লম্বা, সো আমি আপনাকে এভাবে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াবো কেমন করে? সোফায় গিয়ে বসলে ভালো হতো আর কি। হ্যাঁ, আর তোমাকে কেই বা বলেছে আমাকে খাইয়ে দিতে? লিসেন, আমি বাচ্চা না, বুঝতে পেরেছো? যাও এখান থেকে, প্লেট টেবিলের উপর রেখে দাও, আমি একটু পরে এসে খেয়ে নিচ্ছি। কিন্তু আপনার তো হাত কেটে গিয়েছে। এবার জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকায়। আর জাঙ্কুকে এরকম তাকানো দেখে তেও ভয় পেয়ে যায়। মানে সে মনে করে মেবি সে কিছু ভুল বলে দিয়েছে, আর যার কারণে মেবি জাঙ্কুক তার উপর আবারও রেগে গিয়েছে। আমি সরি, আমি যদি ভুল কিছু বলে থাকি। না মানে ওয়েট, তুমি কেমন করে দেখতে পেলে যে আমার ডান হাত কেটে গিয়েছে? এটা না দেখারই বা কি আছে, অনেকটাই তো কেটে গিয়েছে না। জাঙ্কুক আর কিছু বলে না, আর না বলি সোফায় গিয়ে বসে পড়ে। বাট তে মনে করে যে জাঙ্কুক মেবি তাকে ইগনোর করে সেখান থেকে চলে গিয়েছে। কি হলো, আমাকে খাইয়ে দিবে না? তে এবার খুশি হয়ে যায় আর জাঙ্কুকের পাশে গিয়ে বসে জাঙ্কুককে নিজের হাতে খাইয়ে থাকে। তে জাঙ্কুককে খাইয়ে দিচ্ছিল আর জাঙ্কুক শুধু তেকেই দেখছিল। মানে মেবি আমাদের জাঙ্কুকের মনে তের জন্য একটু একটু ফিলিংস জন্মাচ্ছে। সোফায় ঘুমানোর কোনো দরকার নেই, বেডে এসে ঘুমাও। বেডে? হ্যাঁ, তুমি নিজে থেকে আসবা নাকি আমি গিয়ে কোলে করে নিয়ে আসবো? না 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 না, আমি আসছি। তারপর তে এসে বেডে জাঙ্কুকের পাশেই শুয়ে পড়ে। আর অন্যদিকে আমাদের সুগাও কিন্তু জিমিনকে পাওয়ার অনেক চেষ্টা করছিল, আর জিমিন তো শুধু এগুলো এনজয় করছিল। মানে মেবি জিমিনও সুগাকে লাইক করা স্টার্ট করেছিল, কিন্তু বলছিল না সুগাকে দিয়ে আরো পরিশ্রম করানোর জন্য। বেচারা সুগা। তে, হ্যাঁ ভাই একটু বাইরে গিয়েছে, বললো আস্তে আস্তে নাকি রাত হয়ে যাবে। তাহলে চলো আমরা কোনো জায়গা থেকে গিয়ে ঘুরে আসি। আগেরবার তো আপনি আমাকে রেখেই চলে গিয়েছিলেন, বাট ওইটা তো মানে ওইটা তো অফিসের একটা কাজ ছিল, তার জন্য। সো আপনার তো এখনো অফিসের কাজ আছে, মানে থাকার কথা, সেগুলো করেন ল্যাপটপে। জাঙ্কুক এবার থেকে কোলে তুলে নেয় আর নিজেদের রুমে গিয়ে থেকে কোল থেকে নামায়। এখন রেডি হও, আমার মাথা গরম করো না তে। এই কথা বলেই জাঙ্কুক সেখান থেকে চলে যায়। বুঝি না বাবা, আমার উপর কোনো কিছু রাগ জ্বালো নাকি আমার কেয়ার করলো। তারপর জাঙ্কুক আর তে রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তে আর জাঙ্কুক পার্কের ভিতর থেকে হাঁটাহাঁটি করছিল। ঠিক তখনই জাঙ্কুক, দেখেন ওইটা আপু আর সুগা ভাইয়া না? হ্যাঁ তো, দেখে তো মনে হচ্ছে তারা দুজনই, কিন্তু তারা দুজন এখানে কি করবে, তাও আবার একসাথে? এখানে তো বেশিরভাগ মানে বলতে গেলে সব কাপড়রা ঘুরতে আসে। চলেন আমরা গিয়ে চেক করে দেখি। চলো তো। জাঙ্কুক আর তে এবার জিমিন আর সুগার কাছে যায়।
যারা দুজন একে অপরের হাত ধরে হাঁটছিল আর সাথে আইসক্রিমও খাচ্ছিল। আপু, ভাইয়া, তোমরা এখানে কি করছো? ইয়ে মানে আমরা ও হ্যাঁ, আমরা তো জাস্ট এই তো এখানে একটু ঘুরতেই এসেছিলাম আর কি। হা হা। আরে জাঙ্কুক, শোন ভাই, আরে শোনো বোনো, আমি সোজাসুজি সবকিছু বলে দেই, কারণ একদিন না একদিন তো প্রকাশ করাই লাগবে, তাই এখনই বলে দিচ্ছি আমি। আসলে আমি আর জিমিনা প্রেম করছি, আমরা একে অপরকে অনেক বেশি ভালোবাসি। হ্যাঁ মানে তুমি তুমি সত্যি কথা? আরে হ্যাঁ রে বাবা, আমি সত্যি কথাই বলছি। মা বাবা কি জানে? এখনো বলিনি, বাট মা বাবা জিমিনকে আগে থেকেই অনেক পছন্দ করতো, মানে বলতে পারিস আমার জন্য আগে থেকেই চুজ করে রেখেছিল। আর এইটা আমি মা বাবার কথা টথা শুনেই বুঝতে পেরেছিলাম। সো এটা নিয়ে অত বেশি কোনো প্রবলেম নেই। কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, তোরা দুজন এখানে কি করছিস? হ্যাঁ ভাইয়া, গরুর মতো প্রশ্ন করো না। অফকোর্স আমরা কাপল, এন্ড এখানে তো কাপলরাই ঘুরতে আসে, সো এই জন্য আমরা এখানে এসেছি। দেখে ভালো লাগছে। এন্ড দেবনু, সাবধান, তুমি কিন্তু আমার ভাইটাকে আরো বেশি রোমান্টিক বানিয়ে ফেলছো। আই মিন, আমি তো আমার ভাইকে চিনি। ভাইয়া শাওয়ার নিচ্ছিল আর জাঙ্কুক ড্রয়িং রুমে বসেছিল। ঠিক তখনই জাঙ্কুকের ফোনে একটা কল আসে। জাঙ্কুক রিসিভ করে। হ্যাঁ জাঙ্কুক, আমি আমি সানা, শোনো প্লিজ, শোনো, কলটা কেটে দিও না প্লিজ। আমি তোমাকে কতবার করে কল করেছি, বাট তুমি একবার আমার কলটা ধরনি, তাই বাধ্য হয়ে আমি এখন তোমাকে আমার অন্য একটা নাম্বার দিয়ে কল করলাম, যাতে তুমি অ্যাটলিস্ট আমার কলটা রিসিভ করো। আমি তো কলটা রিসিভ করেছি, সো এখন ঠিক আছে, রাখলাম। না না জাঙ্কুক, প্লিজ রেখো না, প্লিজ প্লিজ। না, সেদিন আমি ওই রেস্টুরেন্টটাতে যা কিছু করেছিলাম, আমি যা কিছু হয়েছে সেগুলোর জন্য আমি সরি জাঙ্কুক, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি মেবি সেদিন আমার নিজের সেন্সেই ছিলাম না জাঙ্কুক, আই এম রিয়েলি সরি। আই নো তুমি আমাকে অনেক ভালোবাসো জাঙ্কুক, আর তুমি যদি চাও তাহলে তুমি তোমার সানাকে অফকোর্স মাফ করে দিবা, রাইট? অসম্ভব সানা, তুমি যা করেছো এর পরে তুমি আমার কাছ থেকে আবার ক্ষমা আশা করো কেমন করে? হ্যাঁ, আর ভালোবাসার কথা বলছো? হ্যাঁ, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসতাম, বাট অসম্ভব মনে হলেও এটা সত্যি। ওই দিনের ওই ঘটনার ওই মুহূর্তের পর থেকে আমার জীবনের থেকে তোমার নাম পুরো মুছে গিয়েছে। তোমার জন্য আমার এখন কোনো ফিলিংস নেই সানা, কোনো ফিলিংস নেই। তোমার জন্য আমি আমার বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, তোমার জন্য আমি তের সাথে খারাপ ব্যবহার করেছি, যে কোনো কিছু করেইনি, যে কোনো কিছুর মধ্যেই ছিল না, বলতে পারো পুরো ইনোসেন্ট ছিল, বাট তারপরও আমি ওর সাথে শুধু শুধু খারাপ ব্যবহার করেছি। বাট আমি বুঝতেই পারিনি যে আমাকে যদি কেউ সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে ওই বেসেছিল। এত খারাপ ব্যবহার করার পরও ও আমার খেয়াল রেখেছে সানা। ওকে, সো নাও ডোন্ট টেল মি যে তুমি ওই মেয়েকে ভালোবেসে ফেলেছো। হ্যাঁ, আমি তেকে ভালোবেসে ফেলেছি। আমি ওই দিনের পর থেকে প্রতিটা দিন তেকে ভালো করে দেখেছি, আর তারপরে তোমাকে আর তেকে পার্থক্য করে বুঝতে পেরেছি যে আসলে রিয়েল ভালোবাসা কোনটা সানা। তুমি যদি এখন আমাকে বলো যে আমার কার জন্য ফিলিংস আছে, তাহলে আমি বলবো তে। আমার মনে শুধুমাত্র এখন তেই আছে আর তেই থাকবে। আই নো আমি তের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বাট এখন আমি তের কাছে গিয়ে ওকে সরি বলে নিজেকে চেঞ্জ করতে চাই। সো আশা করি তুমি তোমার সব উত্তর পেয়ে গিয়েছো সানা। রাখলাম আমি। এই কথা বলি সানাকে আর কোনো কথা বলার সুযোগ না দেই জাঙ্কুক কলটা কেটে দেয়। আর এবার যখন জাঙ্কুক পিছনে ঘুরে দেখতে পায় তে দাঁড়িয়ে আছে। তের চোখে পানি আর মুখে হাসি। তে জাঙ্কুককে তেকে জড়িয়ে ধরে, আর তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক এবার থেকে ছেড়ে দিয়ে তের ফেস আলতো করে ধরে বলে, তুমি কান্না করছো কেন তে? এটা কষ্টের কান্না না জাঙ্কুক, আমি খুশি হয়ে কান্না করছি।
তার মানে তুমি সবটা শুনেছো? জাঙ্কুক, তুমি আমাকে ক্ষমা করবে তো? আই নো আমি তোমার সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করেছি, বাট এখন এখন আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো আমাকে, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। মানে তুমি আমাকে মাফ করে দিয়েছো? তুমি এখন তো আর আমার উপর রাগ করে নেই, তাই না? আমি কখনোই আপনার উপরে রাগ করেছিলাম না জাঙ্কুক। আমি জানতাম আপনি একদিন না একদিন ঠিকই বুঝতে পারবেন, ঠিকই চেঞ্জ হবেন, বাট আপনার ব্যবহারগুলো জাস্ট আমাকে অল টাইম হার্ট করতো। আমার কষ্ট লাগতো ঠিকই, কিন্তু আমি কখনোই আপনার উপর রাগ করিনি। আই রিয়েলি লাভ ইউ আই রিয়েলি লাভ ইউ সো মাচ। মি টু। এন্ড এগুলো আমাদের সুগা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে আরমের কাছে সেন্ড করে। এদিকে জিন আর আরএম তো বাসায় আসার জন্য নিজেদের ব্যাগ গোছাচ্ছিল। জিন দেখো, আরএম জিনকে ভিডিওটা দেখায়। তার মানে জাঙ্কুক থেকে মেনে নিয়েছে। জিন, আমার যে কি খুশি লাগছে না, আমি বলে বোঝাতে পারবো না। জিন, আমার সেম অবস্থা।